সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। তো এই তো এখন কিন্তু খুব একটা যে সকাল তাও নয়, দুপুরের দিকে বেলা গড়িয়ে যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট তো করে নিয়েছি, তারপরও না খিদে লেগে যাচ্ছে কেন জানি না। তো খিদে লাগলে তো কাজের এনার্জিও আসে না, তার জন্য একটুখানি গ্লুকন্ডি বানিয়ে নিলাম। স্নানটা আমার হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি, কাপড় চোপড় ধুয়ে রেখেছি, একটু মেলতে যাওয়ার চান্স পাচ্ছি। মোটামুটি আগে হোক, তারপরে মেলে দিয়ে আসবো। এখন যা গরম পড়েছে, যা রোদ্দুর, শুকিয়ে যাবে। একটু কাজ করে ফেললাম সকালবেলা যে কাজগুলো হয়, তো তার জন্য একটু এনার্জি দরকার ছিল, আর রান্নাবান্না করতে হবে, তাই একটু গ্লুকন্ডি, ওখানে একটু লেবুর রসও দিয়েছি, একটু নুন একটু চিনি দিয়ে গ্লুকন্ডিও একটু দিয়েছি, দিয়ে মিক্স করে সবাইকে দিলাম। ওদের দুজনে বাব্বাটাকে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। এবারে ফুল এনার্জি চলে এসছে, এবারে ঝটাপট কাজগুলো কমপ্লিট করে নেব। রান্না তো বসিয়েই দিয়েছিলাম, এদিকে বসিয়ে দিয়ে কিন্তু আমি গ্লুকন্ডিটা বানাচ্ছিলাম। তো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে। ডাল বলতে আজকে না একটু সাম্বার টাইপের বানাবো, আমার মতো পার্সোনালি, আমার মতো কোনো সাম্বার মশলা এখানে দেইনি। সর্ষে যে প্যাকেটটা এনেছিলাম, এক প্যাকেট সর্ষে নিয়ে এসেছিলাম, সেটাও খুঁজে পাচ্ছি না, সর্ষে ফোড়ন দিতে পারিনি, ওই 5 ফোড়ন দিয়েছি। তো যাই হোক, একদম আমার মতো করে বানিয়েছি আর কি, একদম প্রপার যে সাউথ ইন্ডিয়ান ডিশ যেরকম হয় আর কি, সেরকম হয়তো হয়নি। কারি পাতা যদিও নিচে ছিল, কিন্তু আবার নিচে যাব আনবো, সত্যি আমার ওঠা নামাটা যে এত কষ্ট লাগে, যে জন্য আমি আর যাইনি বাবা। তো আমার খুব ভালো লাগতো এটা, যখন চেন্নাইয়ে ছিলাম তখন সপ্তাহে একদিন আর কি হতো মাস্ট, যেহেতু ওটা ওদিকেরই আইটেম, তাই না? তো সপ্তাহে যেদিনকে এই জিনিসটা হতো আমার না খুব ভালো লাগতো, সোনু পাপাও ভীষণ পছন্দ করতো, আমিও। তো বাড়িতে অনেকদিন পর আমার মনে হলো, এরপর কিন্তু ওখান থেকে আসার পর মাঝে মধ্যেই বানিয়ে খেতাম, কিন্তু আজকে সত্যি অনেক দিন পর এরকম একটা ডাল বানিয়ে খাচ্ছি আর কি। তবে ভালো লেগেছে। ঢ্যাঁড়স তো আমার এত পছন্দের জিনিস, কি বলবো, এখানে টমেটো, আলু, ঢ্যাঁড়স, বরবটি, এই সমস্ত কিছু দিয়ে টকটক একটা ডাল হয়েছে, বেশ ভালো লেগেছিল। তো তারপরে এবারে বসে পড়েছি একটু ঢ্যাঁড়স কাটতে, আলু, ঢ্যাঁড়স, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সুন্দর করে একটা ভাজা করব। এই সুন্দর একটা ডাল আর সুন্দর একটা ভাজা, ব্যাস, আর বেশি কিছু দরকার হবে না। দুটোই এত ভালো লাগে আমার, এই দুটো জিনিস। তো এই দিয়ে আর কি এক থালা ভাত শেষ হয়ে যাবে নিমেষে। তো চলো এবারে ঝটপট ভাজাটা করে নেই। আমি কি করতাম বলো তো, আমি বুধবাজার থেকে পুরো এক ব্যাগ করে বাজার করে নিয়ে আসতাম, এটা ওটা যেটা খুশি বানাতাম। কিন্তু সোনু পাপা যেহেতু এখন বাড়িতে আছে, ওই টুকটাক একটা দুটো করে সবজি নিয়ে আসছে। তো এই ডাল আছে, ভাজা করার মতোই জিনিস আছে, কাঁকরোল না, সরি, করলা আছে, ওটাও ভাজা করার মতো, ঢ্যাঁড়স সেটাও ভাজা করার মতো। এখন যদি ঢ্যাঁড়সের সবজি করি তো এটার সঙ্গে ভালো যাবে না, ডালের মধ্যে তো এত সবজি দিয়েই দিয়েছি, তো ভাজাই করি এই ভেবে আর কি, এই দুটোই করলাম। ঢেঁড়সের আর আলাদা করে সবজি করলাম না। ও শাক সবজি টুকটাক নিয়ে আসে, আর মাছ মাংসটাই যেহেতু বেশি নিয়ে আসে, তাই সবজি যেদিনকে করি সেদিনকে আইটেম খুব বেশি হচ্ছে না। যাই হোক, এবারে একটু স্যালাড কেটে নেব। তো কাজের তালে আর কাপড়গুলো ছাদে মেলতে যাবো করেও আর যাওয়া হচ্ছিল না, তা ভাবলাম থাক, ব্যালকনিতেই যেরকম করে হোক ম্যানেজ করে শুকোতে দিই। একটু বেশি কাপড় চোপড় হয়ে গেলে না, তখন ব্যালকনিতে অসুবিধা হয়, ছাদে দিলেই ভালো হয়। কিন্তু আমি মনে হচ্ছে যাওয়ার চান্সই পাচ্ছি না আর কি। একদিকে রান্না বাড়া করছি, একদিকে শ্যুটের জন্য মোবাইল সেট করছি, শ্যুট করলে না কাজগুলো যেন আরও পিছিয়ে যায়। এদিকে ওকে তড়িঘড়ি করে রান্না করে দিতে হবে, ওর আবার ছোটাছুটি কাজকর্ম। ও কিন্তু বাড়িতে যাচ্ছে, ভিডিও দিতে আমার লেট হচ্ছে, কিন্তু বাড়িতেও যাচ্ছে, যথারীতি কাজও করছে, যেহেতু সামনেই একটা অনুষ্ঠান, বুঝতেই পারছো, তো সেই হিসেবে ছোটাছুটি তো আছেই, সেগুলো তো ও করছে। কিন্তু আমার যেহেতু ছেলের পরীক্ষা এসে যাচ্ছে, যারা তোমরা কেভিতে পড়াও তারা জানবে, 18 তারিখ থেকে কিন্তু ওদের পরীক্ষা শুরু। তো যে কারণে একটা পড়ার চাপ তো আছেই, স্কুল যাচ্ছে, বিভিন্ন হোমওয়ার্ক দিচ্ছে, ওগুলো আবার জমা না করতে পারলে কিন্তু রেজাল্ট খারাপ হবে বলেই দিয়েছে। তো সে কারণে সেগুলো আমাকে কমপ্লিট করাতে হচ্ছে। আমি যেদিনকে সম্ভব হবে খুব তাড়াতাড়ি আমি চলে যাব। ভাগ্যিস 23 তারিখে কোনো পরীক্ষা নেই, ভাগ্যিস তার পরের দিনকেই কিন্তু আছে, বুঝতেই পারছো, একটা ধকলের পর পরের দিনকে ভোরবেলা উঠে আমাকে ছুটতে হবে, হয়তো সেখান থেকেই স্কুলে এখানে নিয়ে আসতে হবে এত সকালে। সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, ভাত, বেগুন ভাজা, ডাল দিয়ে শুনুকে পাঠিয়েছিলাম, তো ওই বেগুন ভাজা একটুখানি রয়ে গেছে। যে ডাল, সাম্বার, স্যালাড, আলু ভিন্ডি ভাজা, বেগুন ভাজা,
চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। এই ওঠো 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 ওঠো, খাবে ওঠো। খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে এখন কাপড়গুলো মেলে দিয়ে আসতে হবে ছাদে, ইচ্ছেই করছে না। না খাওয়া দাওয়া হয়ে গেলে আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কত কষ্ট। মনে হয় একটু শুই, একটু রেস্ট করি, আর টান সইছে না শরীর, কোমরটা আর কি। এই যে এই সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো তুলে নিলাম, এগুলো ভাঁজ করতে হবে, একটু রেস্ট করবো আগে, তারপরে এগুলো। ভিডিও পুরোটা এডিট করা হয়নি, একটু এডিট করব, এটা সন্ধ্যাবেলা করব। আর কাপড়গুলো মেলে দিয়ে আসি। এই বাবু মাসের টিফিন নিয়ে এসছে, এগুলো ধুতে হবে। খাওয়া দাওয়ার পর বাসনগুলোও আছে, সব আবর্জনাগুলো প্যাকেটের ভিতরে ভরে থালাগুলো ভিজিয়ে রাখলাম, ওগুলোও পরে করব। এটাও নিয়ে গিয়ে রাখি ভিজিয়ে। দেখো কত বাসন জমেছে, মাওর জন্য সব রেখে দিয়েছি প্যাকেটে, বাসনগুলো সব ভিজিয়ে রাখলাম। সকাল থেকে এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর গুছানো, বিছানা তোলা, রান্না বান্না, স্নান টান করা, এ মানে যা কিছু সকালের আছে আর কি, এই সমস্ত কিছু করতে করতেই না কোমরটা এত লেগে যায় আমার, তারপরে আর থাকতেই পারি না। এবারে যদি এই কাজগুলো ধরি না তাহলে হয়ে গেছে, কোমর ফেটে শেষ হয়ে যাবে। তো ওই জন্য এখন একটুখানি শোবো, শুয়ে হচ্ছে ওই এডিটিং করব, তাতে একটু রেস্টও হবে। তো সেখানেও মানে শুয়ে শুয়ে কাজই করব, একটু তো কাজ করব আর তার সাথে একটু রেস্টও হয়ে যাবে ওই অছিলায়। তো তারপর কিন্তু বডি যখন এনার্জি পেয়ে যাবে, এনার্জাইজ হয়ে যাবে, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। তো মাথাটা ওই যে মানে ছেড়ে দেওয়ার কোনো জো নেই, কারণ হচ্ছে কাজ করছিলাম তো বেঁধেই কাজ করতে হবে। তো ভেজাই ছিল, এই এখন একটুখানি ছাড়লাম, ফ্যানের তলায় থাকবো তো একটু শুকিয়ে যাবে আর কি। সোনু পাপা আসার পর থেকে আমার সেরকম এক্সারসাইজও হচ্ছে না। সকালে তড়িঘড়ি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে এসে আবার ওর ব্রেকফাস্ট মানে চা বানিয়ে দিতে হয় আগে, আমি এসে আগে আমার এক্সারসাইজ করি, তারপরে বাকি কিছু। কিন্তু এখন ওকে চা বানিয়ে দিতে হয়, তো সেই জন্য আর মানে ওইদিকে ভুলেই যাই। তারপরে ওইদিকে আমিও ব্রেকফাস্ট করে ফেলি, ব্রেকফাস্ট করার পর পেট মানে খালি না হওয়া পর্যন্ত কোনো কিছু করতে পারি না, ওদিকে আবার অন্য কাজের চাপ এসে যায়, ব্যাস ওদিকে ভুলেই যাই। তো যে জন্য আরও বেশি করে কোমর ব্যথা করছে। না হলে কিন্তু সকালে 1 ঘন্টা করে যোগা করলে, এক্সারসাইজ করলে পরে সারাদিন অনেকটা ভালো লাগে, এনার্জাইজ হয়ে যাই। তো তবুও মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে যখন ফুরসত পাই, কখনো কখনো ও চা খেয়েই বেরিয়ে চলে যায়, তখন আমি করি। আর একটু আগে তোমরা দেখলে আমি আমার মাসেলসগুলো দেখছিলাম। আসলে এটা একটা ফানি স্টোরি আছে জানো তো। ছোটোবেলা আমি ভাবতাম আমার হাতগুলো কেন এরকম ছেলে মানুষের মতো হবে, মাসেলসওয়ালা। হ্যাঁ, মেয়েদের তো ওরকম সমান হয়, সমান ওরকম হবে না, মেয়ে মানুষের মতো, আমার হাতে ছেলে মানুষের মতো কেন? আমি ওড়না দিয়ে সবসময় ঢেকে রাখতাম ওই জন্য। আর এখন বুঝি যে আমি যেহেতু ছোটোবেলা থেকে এক্সারসাইজ, যোগা এগুলো করতাম, যার জন্য আমার হাতের শেপটা ওরকম হয়ে গেছে। এখন আর লজ্জা লাগে না, কারণ এখন আমি জানি যে মেয়েরাও আজকাল একটু স্ট্রং হতে চায়, মেন্টালি ফিজিক্যালি, যেটা হওয়া দরকারও অবশ্য আজকাল মেয়েদেরও। অনেকে তো আবার দেখবে এক্সারসাইজ করে না, তারপরেও কিন্তু ওরা ভীষণ স্ট্রং, তাহলেও চলবে, কোনো ব্যাপার না, মানে স্ট্রং হওয়া জরুরি আর কি। তো এতক্ষণ ধরে আমরা ধমাধম অনেক কাজ করছিলাম, তো তার জন্য অনেকক্ষণ ধরে তোমাদের সামনে আসা হয়নি। ওই যে বললাম একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আসবো, কিন্তু তার অনেকক্ষণ পর আসলাম, অনেকগুলো কাজ হয়ে গেল তারপর। তো প্রচুর বাসন ধুয়েছিলাম এতক্ষণ আমি, আর তারপরে একটু কয়েকটা বাকি রয়ে গেছিলো, ওটা আমার বর আমাকে একটু হেল্প করে দিল। এই যে দেখো 1 গামলা বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে এই যে এগুলোতে জল টল পড়ছিল, কাজ করতে করতে তো মুছে নিলাম, একটু এগুলো একটু গুছিয়ে নিলাম, এই যে এটা একটু মুছে নিলাম। আর এখানটায় ও আজকে নিয়ে এসছে দেশি মুরগির মাংস, তো এটা বানাচ্ছি আমি। ও আমাকে মশলা টশলাগুলো সব রেডি করে দিল, পেঁয়াজ কেটে দিল, রসুন ছুলে দিল, তারপরে ওই যে আমি এখানে জিরা, রসুন, জিরা আর আদা বেটে নিচ্ছি। আর এখানটায় দেখতে পাচ্ছ আমি আলুটা ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি একটুখানি, আলুটা ভেজে তুলে নিয়ে মাংসটা বসাবো। আর দেখো একটা জিনিস, আমাদের আজকে এই যে নতুন চুল্লি দুটো আনা হয়েছে, এই একটা, এই একটা পিতলের, ঠিক আছে, কারণ লোহারটা একদম জং ধরে ভেঙে গেছিলো, আর খুব অসুবিধা হচ্ছিলো রান্না করতে, ঠিকমতো আগুনটা বের হচ্ছিলো না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই কারণে এটা আজকে চেঞ্জ করা হলো।
নতুন নিয়ে এসছে, এখন সুন্দর আগুন দেখো কমানো যাচ্ছে, তখন কমানোও যাচ্ছিল না, কি যে জ্বালা হচ্ছিল। এখন অনেক ভালোভাবে যে দুটো চুলিতেই আমি রান্না করতে পারবো। এখন এতক্ষণ হচ্ছে একটাতে করছিলাম, একটা তো জ্বলছিলই না। এখন এদিকে ভাত একসঙ্গে সবজি করতে পারবো, কি ইজি হবে এখন, কতটা সময় বাঁচবে। মানে কী যে জ্বালা হয় না, গ্যাস ঠিকঠাক না চললে রান্নাবাড়ি করতে প্রচুর সময় লাগে। তো এখন সুবিধা হবে। আর এই যে এখানটায় ও কিন্তু পেঁয়াজ কেটে রেখেছে, এই যে রসুন একটুখানি এমনি দেওয়ার জন্য রেখেছি, লঙ্কাটা যেহেতু কেটে রেখেছে তো আর বাটবো না ওটা, টমেটো কেটে রেখেছে, পেঁয়াজ অল্প একটু বাটবো, নাহলে গ্রেভিটা ঠিকঠাক হবে না। আর ব্যাস সব কিছু রেডি। ওভেনটা আমি পরিষ্কার করে মুছিয়ে নিয়েছি, দেয়ালগুলো মুছিয়ে নিলাম, ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করতে ভালো লাগছে। কেউ উল্টো পাল্টা কিছু এসে বলবে এই করবে না, তো দুমদাম যেন কয়েকটা বসিয়ে দিতে পারো। তো এই যে আমার ফ্রেন্ড আছে পাশে, ওর সঙ্গে কোথাও গেলে না আমার ভয় লাগে না। ও বলে আরে ভয় পাচ্ছ কেন, সেদিনকে হচ্ছিল আর কি, এক জায়গায় গেছিলাম একটা বাজারে দুজনে, তো দেখি একটা পাগল মানে কি যা তা বলছিল আমাদেরকে দেখে, তো আমার পিছু পিছু আসছিল আর বলছিল, আর আমি তো ভয়ে তুত্তুর করে দৌড় দিচ্ছি। তো আমার ফ্রেন্ড বলছে আরে ভয় পাচ্ছ কেন, দাঁড়াও দাঁড়াও, এটা আমাদের এলাকা, দাঁড়াও আসতে যাও, তোকে কিছু করলে আমি ছাড়বো না কি, হ্যাঁ একদম দুমদাম বসাই দেবো। আর আমি জানিও যদি আমাকে কেউ একটা কিছু বলে না, এসে কোনো কিছু উল্টাপাল্টা কিছু হারকত করে, তো তো পুরো একদম দুমদাম বসাই দিবে। আমি একদম মানে ভয় পাই না ওর সাথে থাকলে, মানে তারপরেও কেমন যাচ্ছিলাম ভয়ে। মানে নর্মাল মানুষ হলে তাকে তো মানে প্রোটেস্ট করতেই পারবো কিছু না কিছু একটা সেলফ ডিফেন্স নিয়ে, কিন্তু যেহেতু পাগল ওনাকে তো কিছু করতে পারবো না, ওই জন্যই পালাচ্ছিলাম। আমি জানি যে ও ভীষণ স্ট্রং, একদম মানে বডি শডি মনে হয় যে জিম করা এরকম। যাই হোক, আজকে ব্লগটা আজকে যেটা দেবো আর কি, মানে আজকে দেবো না, আজকে যে ব্লগটা আমি এডিট করছি কালকে দেবো, তো সেই ব্লগটা অনেক স্পেশাল হবে, তার জন্য এডিট করতে একটু সময় লাগবে, তাই আজকে আর দিলাম না। চেষ্টা করলে আজকে এডিট করে সন্ধ্যার মধ্যে দিতে পারতাম, 7টা-8টার মধ্যে, কিন্তু থাক, স্পেশাল ব্লগ যেহেতু স্পেশাল এডিট করে দেবো, কালকে দুপুর 1টার সময় দেবো। তাহলে মানে কি বলো তো, ওই সময় তোমরা অনেকটা ফ্রি থাকো সবাই, এই জন্য মানে আমার অডিয়েন্স ওই সময় ফ্রি থাকে, তোমরা ফ্রি থাকো, আমি ওই টাইমটা দেখতে পাই তো আমরা, যে আমাদের অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে, তো সেই হিসেবে ব্লগটা দেওয়া উচিত, তাই না? তোমরা এখন হয়তো কাজ করছো, রান্না করছো, ব্যস্ত আছো, এখন দিয়ে তো লাভ নেই, যখন ফ্রি হবে তখন দেবো। তো সে কারণে আজকে আর রাত্রেবেলা দিলাম না, কালকে একটা সময় দেবো। প্রত্যেক দিন যদিও না দিতে পারি, একদিন পর একদিন হলেও দেবো ব্লগ তোমাদের। অনেকেই বলো যেমনই হোক রোজ একটা করে দাও, তো এই যে অনেক চেষ্টা করিব, কিন্তু তারপরেও হয় না, যদিও বা হয় তো হয়তো রাত্রে হয়ে যাবে। আগে যখন রোজ দিতাম তখন কি বলো তো, রাত জেগে জেগে এডিট করে রেডি করে রাখতাম, দিয়ে দিতাম পরদিনকে, রাত জেগে জেগে করলে এখনও হবে, কিন্তু এখন না আর রাত জাগতে পারি না, যেহেতু সকাল সকাল উঠতে হয়, তো তার জন্য এখন রাত জাগলে পরদিনকে পুরো দুর্বল লাগে, ঘুম না হলে বুঝতেই পারছো শরীর দুর্বল হয়ে যায়, ব্যালেন্স থাকে না শরীরে, সারাদিন তো আবার চলতে হবে, কাজও করতে হবে, তো তার জন্য আর কি সোনুর স্কুলটা যেহেতু এত সকালবেলা, তার জন্য আমি এখন আর রাত জেগে এডিটিং করতে পারি না, যার জন্য তোমাদের হয়তো একদিন পর পরই ভিডিও আমি দেবো, আর যদি কখনো সম্ভব হয় তাহলে প্রতিদিনই দেবো। সোনু আর সোনুর পাপার ঘুগনি এত পছন্দ, সেদিনকে খাওয়া হয়েছিল, এত ভালো লেগেছে, সোনু বলছে মামা আরও একদিন বানাবে, তো ওই জন্য ওর পাপা আবার নিয়ে এসছে, এগুলো ভিজিয়ে রেখেছে। দেখো এত গরম পড়েছে, ঘেমে টেমে ডাল, ইস হাওয়াটা কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, গল্প করি তোমাদের সঙ্গে, কিন্তু সে উপায় তো নেই, ওদিকে রান্না করতে হবে। কিন্তু তারপরেও বর এসেছে, এখন থেকে আমার একটু চাপ কমেছে, ও মাঝে মধ্যেই হেল্প করে দেয় রান্নাতে, তো সেদিক দিয়ে অনেকটা রিল্যাক্স লাগে আর কি, নাহলে তো একাই করতে হয়। তো যাই হোক, আমাদের শর্টগুলো তোমরা ভীষণ পছন্দ করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য প্রণাম রইল। ঠিক আছে, এভাবে পাশে থাকো, যেভাবে পাশে আছো, খুব ভালো লাগছে, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, প্রচুর কমেন্টসও আসছে আজকাল, মানে নতুন নতুনও আসছে, বা যারা আগে দেখতো মাঝখানে অনেকদিন দেখা হয়নি তারাও কমেন্ট করছে, খুব ভালো লাগছে। আসলে তোমরা দাদাভাই এসছে তো ওই জন্য সবাই আসছো, তাই না? দাদাভাইয়ের প্রতি এত ভালোবাসা। হ্যাঁ একটু খালি গায়ে আছে, থাক, এখন আর কথা বলবে না, যখন প্রপার অবস্থায় থাকবে তখন তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? पता नहीं कौन फ्रेंड देखते हो
और आपने जो बोला बिल्कुल सही बोला। हाँ, इतना मेहनत करके मैं इनके लिए मेहनत किया, ठीक है, और ये रिएक्शन बिल्कुल भी नहीं दिया, थोड़ा बहुत दिया, ठीक है, उससे भी मैं खुश हूँ, ठीक है, लेकिन थोड़ा खुश रहना चाहिए ना, है ना, सही बोला आप, मतलब जो भी हो। सॉरी अंसारी भाई, मैं अभी बात हुआ आपसे कि मैं इसलिए गुस्सा हुआ कि इतना गर्मी से मैं बाहर से आया, हालत ख़राब था मेरा, और आके देख रहा हूँ पूरा कपड़ा पहन शहन के एकदम तैयार बैठी है, कितना गर्मी लग रही होगी उसको, इसलिए मैं गुस्सा हुआ, बाकी और कोई बात नहीं है। तो आप लोग सही पकड़े हो, सभी लोग को बोल रही हूँ कि भैया जी गुस्से में है, तो मैं तो गलत थी, मैं सोच रही थी नहीं वो तो ऐसे ही, ऐसे मुंह ऐसे ही रखता है हमेशा, मैं बोल रही थी हाँ वो तो मुंह को ऐसे ही बना के रखता है हमेशा, तो मैंने सोचा ऐसे ही किया होगा, लेकिन नहीं, वो सच में गुस्सा किया। मेरे को तो इतना सुन के गुस्सा आया, हाँ तुमने मेरे ऊपर गुस्सा किया, कैसे कर सकते हो, मैं इतना मेहनत करके आपके लिए, आपको सरप्राइज़ देने के लिए तैयार थी ये, और आप गुस्से किए। तो बोले नहीं ऐसा नहीं, तुमने मतलब इतना पूरा कपड़ा पहन के रखा इतनी गर्मी में, तो इसलिए गुस्सा आ रहा था, तो पता नहीं कितना गर्मी लग रहा होगा इसलिए, लेकिन नहीं, मेरे बारे में इतना सोचने की कोई ज़रूरत नहीं है आपको, ठीक है। और थैंक यू सो मच भैया, जिसने भी आपने बोला उनको, तो थैंक यू सो मच कि मेरे बारे में आपने इतना सोचा, बहुत बहुत धन्यवाद आपको। खुश रहिएगा हमेशा अपनी ज़िंदगी में, बहुत बहुत शुभकामनाएं आपके लिए भी। आपने तो ये साबित कर दिया कि हर एक फ्रेंड कमीना नहीं होते हैं, कुछ फ्रेंड ऐसे होते हैं कि अपनी फैमिली को खुश रखने के लिए बोलते हैं दोस्तों को। ও আরও একজন দাদা আছে যে কিনা ওকে সবসময় বলে যে একটু ঘুরিয়ে নিয়ে আয় কল্পনাকে, সবসময় কাজ কাজ করিস না, সবসময় এটা ওটা করিস না, ঘুরে বেড়াস না, একটু ফ্যামিলিকে টাইম দে, একটু ওকে নিয়ে কোথাও খেয়ে আয় একদিন, এরকম বলে। খুব ভালো লাগে এরকম, মানে এরকম দাদারা যারা আছে, ওর এরকম ফ্রেন্ডরা আছে, সত্যি খুব ভালো লাগে। এখনও ভালো মানুষ পৃথিবীতে আছে, সবসময় উল্টাপাল্টা বুদ্ধি দেয় না। কিছু ফ্রেন্ডস আছে যে ফ্যামিলিকে টেক কেয়ার করতে বলে, ভালোবাসতে বলে, ফ্যামিলিকে সময় দিতে বলে, খুব ভালো লাগে এটা দেখে, জানো তো। যাই হোক, এটা আগের দিন তোমরা দেখেছিলে যে সামনেরটুকুও ঢালাই করেছিল যাতে কাদামাটি জল না হয়, তো তারপর কিন্তু আবার সিঁড়ি বানিয়ে দিচ্ছে আজকে, এত সুন্দর হয়েছে না দেখতে, আবার ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। এটা আপাতত থাকলো আর কি, পরে তো আবার ঠিক করতেই হবে, এটা আপাতত ওঠানামা করার জন্য আর কি এই সিঁড়িটা দিয়েছে, কিন্তু তারপরেও বেশ দারুণ লাগছে কিন্তু বলো দেখতে। আর এই যে পুট্টি করা হচ্ছে ভিতরে, তো চলো শুনে নেই কী কী করছে না করছে, সোনু পাপার মুখ থেকেই শুনে নেই আমিও। আর আজকে এরা পুট্টিটা ঘষছে, এরপর প্রাইমার করা হবে, স্ট্যান্ডিং পেপার দিয়ে ঘষছে। আর সেদিনে হয়েছিল এই যে রান্নাঘরের যে জানালাটা আছে তার উপরে গ্রিনাইট একটা বসানো হয়েছিল, যেটা বেঁচে ছিল আর কি, সেই জন্য এটা লাগিয়ে দিয়েছি ব্ল্যাক কালারের। আর এটাতে হোয়াইট করার কথা আছে, দেখা যাক। আসো দেখাই তোমাদের, এই যে টয়লেটটা ঢালাই করা হয়েছিল, ল্যাট্রিন বাথরুম আর কি। তো এরপরে এখন টাইলস লাগানো যাবে, অসুবিধা নেই। আর এই রুমটা টাইলস লাগানো বাকি রয়েছে, সব কাজই বাকি এই রুমের। দেখলে মনে হয় কাজ তো হয়েই গেছে, আর বেশি নেই, অল্প কিছুই বাকি আছে, কিন্তু তা না বন্ধুরা, দেখো একটু 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 করে কাজ কিন্তু চলছেই চলছে, শেষ আর হয় না। কিন্তু তারপরেও অনেক কিছুই আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে পুট্টি করা হয়ে যাচ্ছে, দরজাগুলোতে কালার করছে সুন্দর করে, কারেন্টের কাজগুলো হয়ে যাচ্ছে, লাইট লাগানো কিছু কিছু হয়েছে, আরও বাকি আছে হয়তো বা। তো এরকম আর কি, টুকটাক টুকটাক করে কাজ কিন্তু চলছেই চলছে, কাজ আর শেষ হয় না নাকি এই সব কাজে একবার ধরলে। তো যাক, আস্তে আস্তে হতে থাকবে, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে। মা এখানটায় বসেছিলেন আর গান বাজছিল, আর ও কিছু কথাও বলছিল না, তাই ভাবলাম চলো আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর হ্যাঁ, তোমরা সবাই কিট্টির ব্যাপারে জিজ্ঞেস করছিলে, মানে দু একজন জিজ্ঞেস করছিল, তো জিজ্ঞেস করাটা খুব স্বাভাবিক, কারণ তোমরা দেখতে পাচ্ছ না আর কয়েকটা দিন ধরে। তো আসলে কি হয়েছে বলো তো,
ও না মানে চান্স পেলেই বাইরের দিকে ছুট দেয়, ঠিক আছে। তো আমি এই জন্য সবসময় শোনো বলে মামা দরজা কিন্তু বন্ধ করে রাখবে, দরজা সব সময়ের জন্য কিন্তু বন্ধ করে রাখি। তো ডিয়ার ফ্যামিলি, হল রুম দিয়ে ঢুকেই এই যে ফার্স্ট যে বেডরুমটা রয়েছে এটা প্রায় কমপ্লিট, টাইলস লাগানো হয়ে গেছে আর এটাতে পেইন্টও হয়ে গেছে ওয়ালগুলো, কালকে পরশু করছিল। ইলেকট্রিকের কাজগুলো বাকি আছে, ইলেকট্রিশিয়ান আসছে না, ওর নাকি শরীর খারাপ হয়ে গেছে। তো দেখা যাক কতদূর কী হয়। এখন এই জিনিসগুলো একটু গোছাগাছি করব, কারণ আর এক সপ্তাহ আছে অনুষ্ঠানের। তো খাওয়া দাওয়া এই ঘরেই করতে হবে, কারণ বাইরে পুরো প্রচণ্ড বর্ষা চলছে, বৃষ্টি চলছে, কখন কি হয় কোনো ঠিক নেই। আর সেদিনেই দরজাগুলো প্রাইমার করা হলো, তোমরা দেখেইছ। এখানে একটা আর একটা এখানে রাখা আছে। বাকি এই রুমগুলোকেও ক্লিয়ার করতে হবে, দেখি কোথায় কীভাবে অ্যাডজাস্ট করা যায়। চলো পরে দেখাবো। তো ডিয়ার ফ্যামিলি দেখো, 3টে রুমই একদম সাফ সুতরা করে নিলাম, পুরো কাঁচরা একদম বাইরে ফেলে দিলাম। আর এই রুমটা ওরা সেদিন কালার করে সাফ করে রেখেছে, এখানে কালার কমপ্লিট, কারেন্টের কাজটা বাকি রয়েছে খালি। এই কিচেন রুমে এখানেও পুরো সাফ সাফাই করে দিলাম, এগুলো এক্সট্রা ভেজাল ছিল, আরও কিছু এদিক ওদিক করতে হবে। বাকি এই রুমটার মধ্যেও দেখেছিল অনেক কিছু ছিল। তো দরজা লাগানোর জন্য মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি। আর এখানে যে বিছানার ওপর বক্স ছিল সেই বক্সটা এখানে রেখে দিয়েছি, আর কিছু জিনিস এইদিকে। তো চলো একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা যাক বাকি। তো ডিয়ার ফ্যামিলি, খাওয়া দাওয়া করে আসলাম এখান থেকে, মোটামুটি কুশিয়ার বাড়ি বলে জায়গার নাম, 10 কিলোমিটার দূর। তো একবার ওই হোটেলে খেয়েছিলাম, তো ভালো লেগেছিলো, ওই জন্য আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম। দরজা সেট করার জন্য মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি, কল করছি রিসিভও করছে না। তো এই বুঝেছি, ও একবার বলে 11টা, তারপরে বললো 12টার দিকে আসবে, আর এখন কলই রিসিভ করছে না। তো আশা করি যে আসবে না। তো বাকি বাৎসরিকের জন্যে ডেকোরেশনের জন্য আসছিল ডেকোরেটর, তো ওর সাথে আলোচনা হলো, আমার রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, কারণ বৃষ্টি বাদলের দিন চলছে, বাইরে কোথায় কি করবে না করবে। বাকি ওদের বাড়িতে একটু ডেকোরেশন হবে, আর একটু মার সাথে আলোচনা করে যাই, বাকি কি কাজ বাকি আছে নেই করে আমি চলে যাব। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু আমাদের ওয়াশ বেসিনটা বাইরের দিকে, তোমরা দেখেইছো, বাসন ধুতে হোক বা সবজি ধোয়া যে কোনো কাজে আমাকে বাইরের দিকে বের হতেই, তো দরজা তো আমাকে খুলতেই হবে, এরকম সারা দিন বন্ধ করে তো রাখতে পারি না। তো যখনই খুলি তখনই কিন্তু ধ্যান দেয় এইভাবে নিচের দিকে, মানে এত ফুস করে বের হয়ে যায় না, ভাবা যায় না। এতদিন তো ঘুরে বেরিয়েছে, মনে করো বাইরে খোলামেলা জায়গায়, ঘরেই বা কতক্ষণ বন্ধ থাকবে, এরকম একটা ওরও বোধহয় একটা ইচ্ছে যে বাইরের দিকে যাই একটু, তো সেই কারণে কিন্তু ফুস করে বাইরে বের হয়ে যেত। তো আমি সবসময় ধ্যান দিতাম, ওই জন্য নিচের দিকে তাকাতাম যখনই মানে খুলতাম। তো এরম করে রাখতাম, বেশ কয়েকদিন ওরম করে ছিল আমাদের ঘরে। আর তারপর একদিন যেদিনকে হারিয়ে গেল, সেদিনকে কী হয়েছে, আমার আগে মানে সোনু দরজা খুলেছিল। তাহলে আমার আগে সোনু দরজা খুলি নেই, তাহলে আমি দরজা খোলার সময় তো সবসময় দেখি নিচের দিকে এরকম সেদিনকে যাচ্ছে। হ্যাঁ, তখন আমার স্কুল ছিল, তো গেট খুলছে, আমি হাত ধুয়েছিলাম, তুমি ভুলে গেছিলো, সব আমাদের অভ্যাসের জন্য করতে করতে হয়েছে। ও যাই হোক, মানে গেট খুলে ও হাত টাত ধুয়েছে, ব্রাশ করেছে, মনে করো স্কুলে যাবে। সকালবেলাটা কত তাড়াহুড়া থাকে, কত সকাল সকাল ওর স্কুলটা, এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না, মানে বলি না আমি কখনো, তো সেই জন্য আর কি বলবো না, কিন্তু খুব সকাল সকাল ওর স্কুল। তো যার জন্য আমি তো মানে এদিকে আমার কাজে ব্যস্ত ছিলাম, হয়তো সবজি কাটতে বা কিছু টিফিন বানানোর জন্য, ও ব্রাশ করতে গিয়ে হয়তো দরজা খুলে বাইরে বেরিয়ে হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, ব্রাশ করেছে। তো তারপর গিয়ে মানে
আমি তখন তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারিনি আর কি। আমি জানি ও তো ঘরের মধ্যে এদিকে থাকে ওইদিকে থাকে, শুয়ে হয়তো আছে কোথায়। তো কাজকর্ম করার পর তাড়াহুড়ো করে টিফিন টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর গিয়ে ও যখন বেরিয়ে গেল তখন আমি একটু রিল্যাক্স হই আর কি, ফ্রি হই। তো তখন ফ্রি টাইম, তো এখন ওকে খেতে দেবো সকালবেলা। এখন খুঁজি, কোথাও নেই, কোনো আওয়াজ নেই, টিং করছে না, কিছু না, চুপচাপ। তখন তো আমি ব্যস্ততায় ছিলাম। তো তারপর এখন মানে পুরো বিছানার তলা, সোফার তলা, সব কিছু, ব্যালকনিতে, সবখানে গিয়ে দেখলাম। ব্যালকনিতেও যায় একটু মাঝে মধ্যে, তো সেখানে গিয়ে দেখলাম কোথাও নেই। মোবাইলে লাইট জ্বালিয়ে বিছানার তলগুলো একদম এরকম করে ঝুঁকে ঝুঁকে দেখলাম, সব কিছুর তলা, যত আসবাবপত্র আছে, কিন্তু কোথাও ওকে দেখা যাচ্ছে না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে যখন দেখলাম যে নেই ও, তখন বুঝলাম যে হয়তো ওই যে ফুস করে বাইরে বেরোয়, বাইরে বেরিয়ে গেছে। করে তারপরে বাইরে বারান্দায় গেলাম, সিঁড়িগুলোতে ভালো করে দেখলাম, দিদিদের ঘরে গেছে নাকি দেখলাম, কিন্তু কোথাও নেই। তো তারপরে আমি শিওর হলাম যে ও হয়তো নিচে চলে গেছে। মাঝে মধ্যে ওদের ঘরে যেত, ওরা হুঁশ করে দিত, তো বাইরের দিকে বেরিয়ে যেত। তো জানি না কীভাবে ও আশ্চর্য রকমভাবে 3 তলা থেকে নিচে নেমে চলে গেছে। আমার অবাক লাগে, এইটুকু বাচ্চা 3 তলা থেকে নিচে নেমে চলে গেছে। আসলে হয়তো বাইরের দিকে টান, সেই টানটা হয়তো ওকে টেনেছে, জানি না কী করবো। ছিল না ও আমাদের সাথে থাকার, হয়তো ওর ছিল না। তারপরে তো ফোনও ভীষণ আপসেট, ও বলছে মাম্মা আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেটাই নড়াচড়া করছে ওটাই নাকি মনে হচ্ছে কীর্তি, বেড কভারগুলো ঝুলছে বা কোনো কিছু পেপার উড়ে চলে গেল, ওর নাকি মনে হচ্ছে যে ওটাই কীর্তি। ঠিক আছে, আমারও ওরকম মনে হচ্ছে, কোনো কিছু নড়ছে তো মনে হচ্ছে এই কীর্তি বোধহয় দৌড়ে আসলো, এই তো খেতে বসেছি এখন মনে হয় দৌড়ে আসবে। মানে খুব মিস করছিলাম দুজনে। আমি কী করা যাবে, কিছু করার নেই। তো ওকে বললাম কিছু করার নেই, পরে কখনো না কখনো আরও হতেও পারে আমাদের, কেউ না কেউ আসতেও পারে আমাদের। আমরা 2-1 জিজ্ঞেস করছিলি যে কীর্তি কোথায়, তো আসলে কজনকে এরকম করে রিপ্লাই দেবো আর এত কিছু বুঝিয়ে বলাটাও সম্ভব না একটা কমেন্টে, তো যার জন্য ভাবলাম ভিডিওতেই বলি। আর এই তো সোনুর পাপা আজকেও বেরিয়ে গেছে, কাজ আছে বাড়িতে, বাবার বাৎসরিকের কাজ যা যা আছে ছোটাছুটি করার, করবে আজকে, নেমন্তন্ন করবে, আর নেমন্তন্ন করার জন্য গেছে। কি করি বলো তো, এই কালকে থেকে সোনুর স্কুলে পরীক্ষা শুরু, ঠিক আছে। এই কদিন যে হোমওয়ার্ক চলছে লাগাতার, হোমওয়ার্কগুলো না দিলে আবার ওর রেজাল্ট খারাপ হয়ে বলেছে। তো তার জন্য ওগুলো জমা করতেই হতো, ওগুলো জমা করালাম। প্রজেক্ট যা যা দিয়েছে তোমাদের দেখালাম, ল্যামিনেশন করতে দিয়েছে, ব দিয়ে কটা শব্দ লিখতে বলেছে, আবার সেই ব দিয়ে একটা যে একটা শব্দ লিখেছে সেই একটা শব্দ থেকে আবার একটা কাহিনী লিখতে বলেছে, সেই কাহিনী লিখেছে। লেখার পর ওটাকে আবার ল্যামিনেশন করে দিতে বলেছে, তো দিলাম। তো এই সমস্ত কিছু প্রজেক্ট, পরীক্ষার জন্য প্রিপারেশন, এগুলো তো ওর দেখতেই হবে, আমাকে কিছু করার নেই। তারপর যেদিনই সম্ভব হবে আমি যাব। পরীক্ষা চললেও বাবার বাৎসরিক, এটা তো বারবার আসবে না, তাই এদিকেও তো আমাকে দেখতেই হবে, সব দিকটাই দেখতে হবে। এদিকে ছেলের পরীক্ষাটাও দেখতে হবে, এটাও আমি মিস করতে পারবো না, দুটোই ব্যালেন্স করতে হবে। এদিকে বাবার বাৎসরিক, সেটাও আমাকে দেখতে হবে। তো সোনু পাপা যা যা করার করছে, নেমন্তন্ন করা, ছোটাছুটি। আর আমি যখনই যাই না কেন আমার কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে, তাই না। আমার মনে করো ঘর দৌড়ে সাফাই করা বাকি আছে, প্রচুর নোংরা হয়ে আছে। সোনু পাপা বললো ইঁদুর টিঁদুর পটি টটি করে যা তা অবস্থা করে রাখো, তোমরা তো জানোই। তারপরে ধরো ধোয়া কাচা একটু রয়েছে, এগুলো তো করতেই হবে, মোছা কুচি। চলো আজকে ব্লগটাকে শেষ করছি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।